এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে। এর আগে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে নতুন করে একটি মক টেস্টের আয়োজন করেছি, যেখানে 1 থেকে 2 নম্বর পর্যন্ত দুটো মক টেস্ট হয়ে গেছে। আজকে আমরা করব 3 নম্বর মক টেস্ট। এই মক টেস্টটি শুধুমাত্র বাংলা সাহিত্যের ইতিহাসের প্রিপারেশনকে আরও শক্তিশালী করে তোলার জন্য এই মক টেস্টের আয়োজন করা হয়েছে। এই মক টেস্টের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরের পাশাপাশি থাকছে ব্যাখ্যা ও বিশ্লেষণ, বিভিন্ন ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, অগ্নি উপন্যাসটির রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, আশাপূর্ণা দেবী। প্রত্যেকটি প্রশ্ন বলার পর আমি এইভাবে প্রত্যেকটি অ্যান্সার বা অপশন বলতে থাকবো, তার পাশাপাশি তোমরা সঠিক অ্যান্সারটি নির্ণয় করার চেষ্টা করবে। এবং আজকের এই ক্লাসে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে। 25-এ তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নিজেরাও বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কতটা এগিয়েছে বা কিভাবে তোমাদের প্রিপারেশনকে আরও শক্তিশালী করতে হবে। সঠিক অ্যান্সার হবে সি, বনফুল, যার পুরো নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। শনিবারের চিঠিতে এই উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এই উপন্যাস বলতে অগ্নি উপন্যাসের কথা বলা রয়েছে। অগ্নি উপন্যাসটি 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসের পটভূমিতে রয়েছে আগস্ট আন্দোলন। উপন্যাসের প্রধান চরিত্র হলো অংশুমান। 2 নম্বর প্রশ্ন, মায়াকানন নাটকটি কত সালে প্রকাশিত হয়? 1870, 1871, 1872, 1874। সঠিক অ্যান্সার হবে ডি, 1874। মাইকেল মধুসূদন দত্তের শেষ নাটক হলো এটি। এই নাটকটি 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নাটকের অঙ্ক সংখ্যা রয়েছে 5টি। এই নাটকটি বেঙ্গল থিয়েটারে প্রথম অভিনীত হয়। নাটকের মূল চরিত্রগুলি হলো অজয়, ধূমকেতু, রামদাস, ইন্দুমতি এবং শশীকলা। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ প্রবন্ধটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী। সঠিক অ্যান্সার হবে বি, রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষ প্রবন্ধ গ্রন্থটি 1906 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের সমস্ত প্রবন্ধ এই নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধের নাম হলো নববর্ষ এবং শেষ প্রবন্ধের নাম হলো বিজয়া সম্মেলন। এই প্রবন্ধ গ্রন্থে মোট প্রবন্ধের সংখ্যা হলো 10টি। 4 নম্বর প্রশ্ন, শতনুরী এই কাব্য সংকলনটির রচয়িতা কে? করুণানিধান বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচি, কুমুদ রঞ্জন মল্লিক, কালিদাস রায়। সঠিক অ্যান্সার হবে এ, করুণানিধান বন্দ্যোপাধ্যায়। এই কাব্য সংকলনটি 1337 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এই কাব্য সংকলনের মধ্যে রয়েছে মধুর শব্দবিন্যাস, প্রেম ও প্রকৃতির সৌন্দর্যময় প্রতীকতা, বাস্তব পৃথিবীতে স্বপ্নস্বর্গ রচনার প্রয়াস। 5 নম্বর প্রশ্ন, নীহারিকা কাব্যটির রচয়িতা কে? করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কুমুদ রঞ্জন মল্লিক, যতীন্দ্রমোহন বাগচি, কালিদাস। সঠিক অ্যান্সার হবে সি, যতীন্দ্রমোহন বাগচি। এই কাব্যটি প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে। যতীন্দ্রমোহন বাগচির নীহারিকা কাব্যটি ছাড়াও আরও কিছু কাব্য রয়েছে। সেগুলি হলো অপরাজিতা, যেটি প্রকাশিত হয় 1919, নাগকেশর, যেটি প্রকাশিত হয় 1917, মহাভারতে, যেটি প্রকাশিত হয় 1936। এই কাব্যগুলির সাহায্যে যতীন্দ্রমোহন বাগচি একদা পাঠক মনে নতুন রস সৃষ্টি করতে পেরেছিলেন, যার মধ্যে ইতিহাস চেতনা, ভারতের আত্মার সঙ্গে সম্পর্ক, অতীতের সঙ্গে বর্তমানের যোগাযোগ, এই সমস্ত উপাদান তার কবিতাকে একটা বিশিষ্ট মূল্য দিয়েছে, স্বীকার করতে হবে। 6 নম্বর প্রশ্ন, বীরকুমার বধ কাব্যটির রচয়িতা কে? সরোজকুমারী দেবী, মানকুমারী বসু, হিরণময়ী দেবী এবং আশাপূর্ণা দেবী। সঠিক অ্যান্সার হবে বি, মানকুমারী বসু। মধুসূদনের ধাতুসপুত্রী ছিলেন মানকুমারী বসু। তিনি এই বীরকুমার বধ কাব্যটি রচনা করেছেন। এই কাব্যটি 1904 সালে প্রকাশিত হয়। এই কাব্যটির পাশাপাশি তিনি আরও 2টি কাব্য রচনা করেছেন। সেই কাব্যগুলি হলো প্রিয় প্রসঙ্গ, যেটি প্রকাশিত হয় 1884, কাব্য কুসুমাঞ্জলি, যেটি প্রকাশিত হয় 1893 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, স্মৃতিসত্তা ভবিষ্যৎ এই কাব্যটি কত সালে প্রকাশিত হয়? 1960,
1961, 1962, 1963। সঠিক অ্যান্সার হবে ডি 1963। এই কাব্যটির রচয়িতা হলেন বিষ্ণু দে। এই কাব্যটিতে মোট কবিতার সংখ্যা রয়েছে 102টি। এই কাব্যটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন যামিনী রায়। বিষ্ণু দে এই কাব্যটি অন্নদাশঙ্কর রায়কে উৎসর্গ করেছেন। এই কাব্যটির জন্য কবি বিষ্ণু দে 1965 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি এবং 1971 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। 8 নম্বর প্রশ্ন, দুই বোন উপন্যাসটির রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি রবীন্দ্রনাথ ঠাকুর। 1933 খ্রিস্টাব্দে এই উপন্যাসটি প্রকাশিত হয়। এই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিচিত্রা পত্রিকায় 1339 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সমালোচকেরা লেখকের এই উপন্যাসটিকে নোভেলেট আখ্যা দিয়েছেন। উপন্যাসের সমগ্র কাহিনী শর্মিলা, নীরদ, উর্মিমালা এই 3টি অধ্যায় বিন্যস্ত হয়েছে। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল শর্মিলা, নীরদ, উর্মিমালা। এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক রাজশেখর বসুকে উৎসর্গ করেছেন। 9 নম্বর প্রশ্ন, চর্যাপদের মোট পদের সংখ্যা কত? 46টি, 47টি, 50টি, 52টি। সঠিক অ্যান্সার হবে সি 50টি। চর্যাপদের মোট পদের সংখ্যা হলো 50টি। এর মধ্যে নষ্ট পদের সংখ্যা হলো 3.5টি। চর্যাপদের দৃষ্টান্ত 46টি পদ। অপ্রাপ্ত পদগুলি হলো 24, 25, 48 এবং 23 সংখ্যক পদের আংশিক। চর্যাপদের অপ্রাপ্ত পাতাগুলি হলো 35, 38, 66 এবং 34 সংখ্যক পদের আংশিক। চর্যাপদের প্রথম রচয়িতা হলেন লুইপা। চর্যাপদের শ্রেষ্ঠ রচয়িতা হলেন কান্নুপা। তিনি চর্যাপদের সর্বাধিক পদ রচনা করেছেন। 10 নম্বর প্রশ্ন, নবচর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? 1963, 1864, 1965, 1973। সঠিক অ্যান্সার হবে এ 1963 খ্রিস্টাব্দ। 1963 খ্রিস্টাব্দে নবচর্যাপদ আবিষ্কার করেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। এগুলি চাচাগান নামেও প্রচলিত। ডক্টর শশীভূষণ দাশগুপ্তের সংগৃহীত চাচাগানে মোট 250টি গান ছিল। এই চাচা গানের সন্ধান প্রথম পেয়েছিলেন কে? প্রথম পেয়েছিলেন আর্নল্ড বাকে। প্রত্যেকটি প্রশ্নে যে তথ্যগুলি এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি তথ্যগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো তথ্যই কিন্তু তোমাদের এমসিকিউ আকারে প্রশ্ন তুলে দিতে পারে। প্রত্যেকটি প্রশ্নের পাশাপাশি এই তথ্যগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 11 নম্বর প্রশ্ন, ফরিয়াদ উপন্যাসটির রচয়িতাকে? আশাপূর্ণা দেবী, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ফরিয়াদ এই উপন্যাসটি 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই উপন্যাসের কাহিনী 4টি চরিত্রের স্মৃতিকথার মাধ্যমে, নানা ঘটনার দাঙ্গার কথা, পারিবারিক কিছু ছবি ইত্যাদির মাধ্যমে কাহিনী বিন্যস্ত হয়েছে। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল সুধাংশু, চাপা ও নীলু। 12 নম্বর প্রশ্ন, একেই কি বলে সভ্যতা? এই প্রহসনটির প্রকাশকাল নির্ণয় করো। 1859, 1860, 1861, 1874। সঠিক অ্যান্সার হবে বি 1860। মাইকেল মধুসূদন দত্তের এই প্রহসনটি 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই প্রহসনটির মধ্যে অঙ্ক সংখ্যা রয়েছে 2টি। এই প্রহসনের মূল বিষয় হল সমকালীন ইয়ং বেঙ্গলদের প্রতি ব্যঙ্গ। এই প্রহসনের মূল চরিত্রগুলি হল নববাবু, বৈদ্যনাথ, প্রসন্নময়ী এবং নিত্যকালী। প্রহসনটির প্রথম অভিনয় হয় 1865 খ্রিস্টাব্দের 18 জুলাই শোভাবাজার নাট্যশালায়। পরবর্তীকালে জোড়াসাঁকোর থিয়েটারেও এর অভিনয় হয়েছিল। মধুসূদনের জীবদ্দশায় এই প্রহসনটির 2টি সংস্করণ প্রকাশিত হয়। 13 নম্বর প্রশ্ন, ভগ্ন শিব মন্দির নিম্নের কোন নাটকের পূর্ব নাম ছিল? শর্মিষ্ঠা, পদ্মাবতী, বুড়ো শালিকের ঘাড়ে রো, একেই কি বলে সভ্যতা। সঠিক অ্যান্সার হবে সি বুড়ো শালিকের ঘাড়ে রো। বুড়ো শালিকের ঘাড়ে রো এটিও একটি প্রহসন। এটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। 1860 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। এই প্রহসনটির মূল চরিত্রগুলি হল ভক্তপ্রসাদ, পঞ্চানন, গদাধর,
পুটি এবং পঞ্চি। মধুসূদনের জীবদ্দশায় এই প্রহসনটিরও দুটি সংস্করণ প্রকাশিত হয়। 14 নম্বর প্রশ্ন, কালের যাত্রা কোন শ্রেণীর নাটক? সামাজিক নাটক, রূপক সাংকেতিক নাটক, পৌরাণিক নাটক না গীতিনাট্য? সঠিক অ্যান্সার হবে বি, রূপক সাংকেতিক নাটক। কালের যাত্রা এই নাটকটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই নাটকটি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি রূপক সাংকেতিক নাটক। এই গ্রন্থটিতে দুটি নাটক রয়েছে, যেমন রথের রশি ও কবি দীক্ষা। 1330 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় প্রবাসী পত্রিকায় কবির রথযাত্রা নামে যে নাটিকা প্রকাশিত হয়, সেই পরবর্তীত রূপে রথের রশি নামে প্রকাশ পায়। কালের যাত্রা এই নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর তার 57তম জন্মদিবস উপলক্ষে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, আত্মকথা এই আত্মজীবনীমূলক রচনাটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী? সঠিক অ্যান্সার হবে ডি, প্রমথ চৌধুরী। আত্মকথা এই আত্মজীবনীটির রচয়িতা হলেন প্রমথ চৌধুরী। এটি 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই প্রবন্ধ গ্রন্থটি গ্রন্থাকারে প্রকাশের আগে রূপ ও রীতি এবং বিশ্বভারতী নামক পত্রিকায় প্রকাশিত হয়। এই গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে? ভূমিকা লিখেছেন অতুল চন্দ্র গুপ্ত। 7টি পরিচ্ছেদে বিন্যস্ত হয়েছে এই গ্রন্থটির কাহিনী। এই গ্রন্থে লেখকের শৈশবকাল থেকে ইংল্যান্ড যাত্রার আগে পর্যন্ত নানা ঘটনার কথা বর্ণনা করা রয়েছে। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজ ও রাজনীতি বিষয়ক প্রবন্ধ গ্রন্থের নাম কি? মন্ত্রী অভিষেক, শিক্ষার হেরফের, বাতায়নিকের পত্র, কালান্তর? এখানে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রশ্নের পাশাপাশি যে তথ্যগুলো দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য, সেই তথ্যগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঠিক অ্যান্সার হবে এ, মন্ত্রী অভিষেক। মন্ত্রী অভিষেক এই প্রবন্ধটি 1890 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। লেখকের এটি সমাজ ও রাজনীতি বিষয়ক প্রথম প্রবন্ধ। তো এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আসতেই পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজ ও রাজনীতি বিষয়ক প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধের নাম কি? তো প্রথম প্রবন্ধের নাম হলো মন্ত্রী অভিষেক। প্রবন্ধটি প্রকাশ হয় ভারতী নামক পত্রিকায় 1297 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়। 17 নম্বর প্রশ্ন, পাক এই উপন্যাসটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাক উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1926, 1927, 1928, 1929? সঠিক অ্যান্সার হবে এ, 1926। পাক উপন্যাসটির রচয়িতা হলেন প্রেমেন্দ্র মিত্র। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরকম প্রশ্ন দিতে পারে যে পাক উপন্যাসটির রচয়িতাকে। রচয়িতা হলেন প্রেমেন্দ্র মিত্র। উপন্যাসটি 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কালিকলম নামক পত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাসের বিষয়বস্তু হলো বস্তি এলাকার মানুষের জীবন, বাস্তবতা ও তাদের প্রতিবাদ আর সংগ্রাম। উপন্যাসের মূল চরিত্রগুলি হলো কালাচাঁদ এবং পাঁচি। তো এখান থেকে এরকম নাম তুলে দিতে পারে যে কালাচাঁদ বা এবং পাঁচি, যে কোনো চরিত্র যে কোনো একটা দিয়ে দিল, বললো যে প্রেমেন্দ্র মিত্রের রচিত কোন উপন্যাসের চরিত্র? তো এটা কিন্তু প্রেমেন্দ্র মিত্রের রচিত পাক উপন্যাসের চরিত্র হলো কালাচাঁদ এবং পাঁচি। 18 নম্বর প্রশ্ন, গড্ডলিকা গল্পগ্রন্থটির রচয়িতাকে? প্রেমেন্দ্র মিত্র, রাজশেখর বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, বলাজায়েত মুখোপাধ্যায়? সঠিক অ্যান্সার হবে বি, রাজশেখর বসু। রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম। গড্ডলিকা এই গল্পগ্রন্থটির রচয়িতা হলেন রাজশেখর বসু, যার ছদ্মনাম হলো পরশুরাম। এই গল্পগ্রন্থটি 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই গল্পগ্রন্থের গল্পগুলি হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, যেটি প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে। এই সালটিও খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো টেট এক্সামে এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে এবং তোমাদের সাবজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা সংকট, মহাবিদ্যা, লম্বকর্ণ এবং ভূসন্ধির মাঠে? তো এখান থেকে এরকমভাবে প্রশ্ন দিতে পারে যে লম্বকর্ণ গল্পটি রাজশেখর বসুর কোন গল্পগ্রন্থের অন্তর্গত? তো অ্যান্সার কি হবে? গড্ডলিকা গল্পগ্রন্থের অন্তর্গত। 19 নম্বর প্রশ্ন, বোধোদয় এই প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1848, 1849, 1851, 1855?
সঠিক অ্যান্সার হবে সি 1851। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোধোদয় এই প্রবন্ধ গ্রন্থটি 1851 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি মার্সম্যানের রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে রচিত। এই গ্রন্থটিতে নানা বিষয়ে মোট 35টি রচনা রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি রচনার নাম হল চেতন পদার্থ, মানব জাতি, বস্তুর আকার পরিমাণ, ইতর জন্তু ইত্যাদি। 20 নম্বর প্রশ্ন, যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি, এই পদটির রচয়িতাকে? গোবিন্দ দাস, চণ্ডী দাস, জ্ঞান দাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে এ গোবিন্দ দাস। এই পদটির রচয়িতা হলেন গোবিন্দ দাস। এটি একটি পূর্বরাগ পর্যায়ের পদ। প্রশ্নগুলির পাশাপাশি যে তথ্যগুলি দেওয়া রয়েছে প্রত্যেকটি তথ্যই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বারবার কিন্তু একই কথা আমি তোমাদের বলছি। 21 নম্বর প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রীর আগে নেপালে গিয়ে সংস্কৃত ভাষায় রচিত পুঁথি উদ্ধার কে করেছিলেন? পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রবোধচন্দ্র বাগচি। সঠিক অ্যান্সার হবে বি রাজেন্দ্রলাল মিত্র। 22 নম্বর প্রশ্ন, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এই কাব্যগ্রন্থটির রচয়িতাকে? বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে ডি শক্তি চট্টোপাধ্যায়। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন শক্তি চট্টোপাধ্যায়। এই প্রবন্ধ গ্রন্থটি 1969 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কাব্যটিতে মোট কবিতার সংখ্যা রয়েছে 32টি। কাব্যের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হল বহুদিন বেদনায় বহুদিন অন্ধকারে, স্মরণিকা, মজা হোক ভারী মজা হোক, মধ্যবর্তী বিষণ্ণতা, এক অসুখে দুজন অন্ধ ইত্যাদি। 23 নম্বর প্রশ্ন, বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1985, 1986, 1987, 1988। সঠিক অ্যান্সার হবে এ 1985। বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন সুভাষ মুখোপাধ্যায়। এই কাব্যগ্রন্থটি 1985 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটিতে মোট কবিতা রয়েছে 27টি। কয়েকটি কবিতা হলো এক কাঠি দু কাঠি, আরে ছো, বুড়ি ছুঁয়ে, ও আমার বঙ্গ ইত্যাদি। এই কাব্যগ্রন্থটির প্রচ্ছদ অলঙ্করণ করেন শ্যামল দত্ত রায়। কাব্যটি সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষকে উৎসর্গ করা হয়েছে। 24 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম মেদিনীপুরবাসীদের উৎসর্গ করেছিলেন? বিষের বাঁশি, ভাঙার গান, অগ্নিবীণা, সর্বহারা। সঠিক অ্যান্সার হবে বি ভাঙার গান। কাজী নজরুল ইসলাম ভাঙার গান এই কাব্যগ্রন্থটি মেদিনীপুরবাসীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। কাব্যটি প্রকাশিত হয় 1924 খ্রিস্টাব্দে। এই সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কাব্যটিতে মোট কবিতার সংখ্যা রয়েছে 11টি। তৎকালীন বঙ্গ সরকার এই গ্রন্থটিকে বাজেয়াপ্ত করেছিলেন। 25 নম্বর প্রশ্ন, আজকের সেটের শেষ প্রশ্ন। পদ্মাবতী কাব্যটির রচয়িতাকে? দৌলত কাজী, সৈয়দ আলাউল, মোজাম্মেল, মোহাম্মদ সগির। সঠিক অ্যান্সার হবে বি সৈয়দ আলাউল। পদ্মাবতী কাব্যটির রচয়িতা হলেন সৈয়দ আলাউল। কাব্যটি আনুমানিক 1646 খ্রিস্টাব্দ থেকে 1659 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়। এটি আলাউলের শ্রেষ্ঠ কাব্য। মোহাম্মদ জায়সির পদুমাবত হল পদ্মাবতীর কাব্যের উৎস। মোহাম্মদ জায়সির কাব্যটি শেরশাহের রাজত্বকালে লেখা হয়েছিল। কাব্যের কাহিনীর অবলম্বন হল আলাউদ্দিনের চিতরাক্রমণ ও রানী পদ্মিনীর কথা। এই কাব্যটি হলো একটি প্রেমমূলক কাব্য। আরাকান রাজসভার অমাত্য মহাজন মাগন ঠাকুরের অনুরোধে আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন। কাব্যটি মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত হয়। এই কাব্যের মধ্যে রয়েছে সুফি প্রেম সাধনার কথা। এই কাব্যের মূল চরিত্রগুলি হল পদ্মাবতী, রত্নসেন, রানী নাগমতী প্রমুখ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকের ক্লাসে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং প্রশ্নের পাশাপাশি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি তথ্যই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের আশা করি এই তথ্যগুলি খুবই কাজে আসবে। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।